গতকাল 3 কোশ্চেন্সের 1 থেকে 16 অবধি প্রশ্ন এবং তাদের উত্তর বলে দেওয়া হয়েছে। আজ 17 থেকে আমরা বাকি প্রশ্নগুলো দেখব এবং তাদের উত্তরগুলোও দেখব। দেখো 17 নম্বর কি বলেছে, হাউ লং ডিড দ্য জার ওয়ার্ক ফর দ্য হারমিট, জার হারমিটের জন্য কতক্ষণ ধরে কাজ করেছিলেন। দ্য জার ওয়ার্কড ফর দ্য হারমিট আনটিল দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, জার হারমিটের জন্য ততক্ষণই কাজ করছিলেন যতক্ষণ না সূর্য গাছগুলোর পিছনে অস্ত গিয়েছিল। ঠিক আছে। 18 নম্বরে, হেয়ার কাম সামওয়ান রানিং, কেউ দৌড়ে আসছেন। হু সেড দিস, কে বলেছিলেন। অ্যান্ড টু হুম, কাকে বলেছিলেন। অ্যান্ড হোয়েন, কখন বলেছিলেন। তাহলে এইখানে 3টে প্রশ্ন রয়েছে। এই 3টে প্রশ্নের উত্তর দেখো। দ্য হারমিট সেড দিস টু দ্য জার, তাহলে কে বলেছিলেন। হারমিট বলেছিলেন। কাকে বলেছিলেন। জারকে। জারকে বলেছিলেন। হোয়েন দ্য ল্যাটার মানে পরবর্তী জন অর্থাৎ জার ওয়ান্স এগেন আবার একবার রিকোয়েস্টেড দ্য হারমিট টু গিভ হিম হিজ অ্যান্সার, যখন পরবর্তী জন ল্যাটার মানে পরবর্তী জন হারমিটকে আবার একবার অনুরোধ করেছিলেন তার প্রশ্নের উত্তর দিতে। অ্যান্ড উইশড, এবং তিনি ইচ্ছা করেছিলেন কি, দেখো এখানে আছে টু টার্ন হোম আনলেস হি গট ইট, এবং তার যার আর কি উইশ করেছিলেন যে বা ইচ্ছা করেছিলেন বা কি বলেছিলেন যে তিনি যদি না পান, আনলেস যদি না পান, আনলেস হি গট ইট তিনি যদি না পান উত্তর, তিনি বাড়ি ফিরে যাবেন, এটা হয়েছিল। এরপরে বলেছে দেখো হু ওয়াজ কামিং রানিং, যদি এরকম থাকে এ বিয়ার্ডেড ম্যান একটা দাড়িওয়ালা লোক, হু ওয়াজ অ্যাকচুয়ালি দ্য জার্স এনিমি, যিনি আসলে অ্যাকচুয়ালি মানে আসলে যিনি আসলে ছিলেন জারের শত্রু, ওয়াজ কামিং রানিং তিনি দৌড়ে আসছিলেন। হোয়াই এখানে আছে ওয়াজ হি কামিং রানিং, তিনি কেন দৌড়ে আসছিলেন। হি ওয়াজ কামিং রানিং টু সেভ হিমসেলফ অ্যাজ হি ওয়াজ উন্ডেড সিভিয়ারলি, তিনি নিজেকে বাঁচাবার জন্য দৌড়ে এসেছিলেন যেহেতু তিনি প্রচণ্ডভাবে সিভিয়ারলি মানে ভয়ঙ্করভাবে উন্ডেড মানে আহত ছিলেন। এরপর বলছে ফ্রম হোয়ার ওয়াজ হি কামিং রানিং, তিনি কোথা থেকে দৌড়ে আসেন। হি ওয়াজ কামিং রানিং আউট অফ দ্য উড, তিনি বন থেকে বা জঙ্গল থেকে দৌড়ে আসছিলেন। 19 নম্বরের প্রশ্ন দেখব। দেখো 19 নম্বরের প্রশ্ন কি বলছে দেখি। হোয়াট was the condition of the bearded man when he came running out of the wood, সেই bearded man দাড়িওয়ালা লোকটার অবস্থা কেমন ছিল যখন তিনি বন থেকে দৌড়ে এলেন। when the bearded man came running out of the wood, bearded man যখন দাড়িওয়ালা লোক যখন বন থেকে দৌড়ে এলেন, he held his hands pressed against his stomach, তিনি তার হাত দুটো দিয়ে তার পেটটাকে টিপে ধরেছিলেন। and blood, আচ্ছা দেখো and ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং সে হাতের তলা দিয়ে রক্ত আসলে, এগুলো তোমরা জানো। হোয়েন হি রিচ দ্য জার হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড অ্যান্ড গ্রাউন্ড মর্নিং ফিবলি, তিনি জারের কাছে পৌঁছে মাটিতে পড়ে গেলেন আর দুর্বলভাবে গঙ্গো করতে শুরু করলেন। হয়ে গেল। 20 নম্বরের, হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড, অথবা বিয়ার্ডেড ম্যান আসতে পারে বা বিয়ার্ডেড ম্যান আসতে পারে, কীভাবে জার তার নার্স করেছিলেন, তার সেবা শুশ্রূষা করেছিলেন, অথবা এরকম প্রশ্ন হতে পারে হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড, কীভাবে সেই আহত লোকটি রিভাইভড হয়ে গেলেন মানে তিনি সুস্থ হলেন। এটা 19 এসছে, ওকে 2019-এ। দেখো উত্তরগুলো, কীভাবে জার সেই উন্ডেড ম্যানটাকে সেবা শুশ্রূষা করেছিলেন। আবার হতেও পারে যে যদি এরকম প্রশ্ন দেয় যে সাধু কীভাবে সেবা শুশ্রূষা করেছিলেন, দুজনে একসাথেই করেছিলেন, একই উত্তর হবে। তাহলে প্রথমে ওর জামাকাপড় খুলে দিল, এগুলো সব বইয়ে আছে দেখবে। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, একটা বিশাল ক্ষত ছিল তার পেটে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, জার এটাকে যত ভালোভাবে পারা যায় পরিষ্কার করে দিলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, সব বইয়ে রয়েছে এই লাইনগুলোই। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং অ্যান্ড দ্য জার এগেন and again removed the bandage soaked with warm blood and washed and rebandaged the wound. When at last the blood ceased flowing, the man revived and asked for something to drink. The jar brought fresh water and gave it to him. With the setting of the sun, the jar, with the help of the hermit, carried the wounded man into the hut and laid him on the bed. Lying on the bed, the man closed his eyes and was quiet. পুরো গল্পের লাইন দিয়ে উত্তর করে দেওয়া হয়েছে। আর এই গল্পের লাইনের গল্পের এই লাইনগুলোর
বাংলা এর আগের ভিডিওতে কিন্তু এর আগের ভিডিওগুলোতে করা আছে, যেটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 করে ভাগ করে করে দিয়েছি। বাংলা পুরো ডিটেলসে বাংলা করে দেওয়া আছে, দেখে নেবে। ওকে, আর এই লাইনগুলো মুখস্থ করে ফেলা মানেই গল্পের অনেকটা অংশ মুখস্থ হয়ে যাওয়া, অনেক কাজে লাগে। এরপর দেখো 21 নম্বরের কি বলেছে, দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, তার পেটে একটা বড় ক্ষত ছিল। বলছে হু স্টমাক ইজ রেফার্ড টু হেয়ার, এরকম প্রশ্ন আসতে পারে, কার পেটের কথা বলা হচ্ছে। হু স্টমাক, হুজ মানে কার, পেটের কথা, ও স্টমাক হচ্ছে গিয়ে পেট, ইজ রেফার্ড টু হেয়ার এখানে বলা হয়েছে। হয়ে গেল। তাহলে এর উত্তর যদি জানতে চাই তাহলে কী হবে, দ্য বিয়ার্ডেড ম্যান স্টমাক ইজ রেফার্ড টু হেয়ার। এখানে তাহলে কি বলবো, যে দাড়িওয়ালা লোকটার পেটের কথা এখানে বলা হয়েছে। এরপর হাউ ডিড হি গেট এ লার্জ উন্ড, তিনি তার পেটে একটা বড় ক্ষত কিভাবে পেলেন। তাহলে দেখো, হি গট এ লার্জ উন্ড বাই দ্য জার্স বডিগার্ড, তিনি জারের বডিগার্ডের দ্বারা তার পেটে একটা বড় ক্ষত পেলেন। ঠিক আছে, এর যদি 1 নম্বর থাকে তাহলে এরকম কিভাবে ক্ষতটা হলো তার পেটে। যদি 3 নম্বর থাকে তাহলে কি করতে হবে, 3 নম্বর থাকলে একদম লিখতে হবে অনেকটা। কীরকম লিখবো, যে তিনি ওই বিয়ার্ডেড ম্যানটা জারের খোঁজে এসেছিলেন, জারকে মারার জন্য এক জায়গায় লুকিয়েছিলেন। যখন দেখলেন যে জার ফিরে এলেন না, তখন তিনি জারকে যখন খুঁজতে গেলেন আবার, যে জার কোথায় গেল দেখি, তখন সেই জারের যে বডিগার্ড, সে বডিগার্ড ওকে আহত করেছিল, এইভাবেই পেয়েছিল। 1 নম্বরের জন্য হি গট এ লার্জ উন্ড বাই দ্য জার্স বডিগার্ড, কীভাবে তিনি আহত হয়েছিলেন তার উত্তর এইটা, হি গট এ লার্জ উন্ড বাই দ্য জার্স বডিগার্ড, জারের বডিগার্ডের দ্বারা একটা বড় ক্ষত তার পেটে হয়েছিল। 1 নম্বরের জন্য। 2 নম্বর হলে আর একটু বড়, 3 নম্বর হলে আর একটু বড়, বুঝতেই পারছো, খুবই সোজা। 22 নম্বর কি বলছে, হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড, কার জন্য বলছে বলো তো, সেই জারের জন্য। তিনি সেই থ্রেশহোল্ড বা চৌকাঠে গিয়ে ঘুড়িসুড়ি মেরে পড়ে রইলেন। হু ইজ রেফার টু হেয়ার, এখানে কার কথা বলা হয়েছে, দ্য জার ইজ রেফার টু হেয়ার, জারের কথা বলা হয়েছে। বা এইটা যখন লিখবো না, তখন এখানে লিখবো দ্য জার ইজ রেফার টু হেয়ার ইন দ্য স্টোরি 3 কোশ্চেন্স। ঠিক আছে, ইন দ্য স্টোরি 3 কোশ্চেন্স, বা ইন দ্য স্টোরি 3 কোশ্চেন্স কমা দ্য জার ইজ রেফার টু হেয়ার, এটাও লেখা যেতে পারে, আরও ভালো হবে লিখলে। ঠিক আছে, এরপর দেখো, হোয়াই ডিড হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, তিনি কেন চৌকাঠে শুয়ে পড়েছিলেন। তাহলে হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড, খুব অবসন্ন ছিলেন, উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান বাই ডিগিং বেড ফর দ্য হারমিট অ্যান্ড বাই নার্সিং দ্য বিয়ার্ডেড ম্যান। পুরো বইয়ে রয়েছে এগুলো, এই লাইনগুলো। তাহলে তিনি হেঁটে এবং ওই হারমিটের জন্য বীজের কেয়ারি খুঁড়ে, এবং লোকটা বিয়ার্ডেড ম্যান, সেই দাড়িওয়ালা লোকটা সেবা শুশ্রূষা করে তিনি প্রচণ্ড অবসন্ন হয়ে গিয়েছিলেন, ক্লান্ত হয়ে গিয়েছিলেন বলে তিনি ওইখানে চৌকাঠে শুয়ে পড়েছিলেন। হলো। এরপর প্রশ্ন ছিল হোয়াট ডিড হি ডু দেন, তারপর তিনি কী করেছিলেন শুয়ে পড়ার পরে। দেন হি ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার ডে, এত গভীরভাবে নাক ডাকিয়ে ঘুমিয়ে গেলেন যে ওই গোটা গ্রীষ্মের রাতটা, ছোট্ট রাতটা পুরো ঘুমিয়েই কাটিয়ে দিলেন। 23 নম্বরে ফরগিভ মি, হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড হোয়াই, কে বলেছেন, কাকে বলেছেন এবং কেন বলেছেন। তাহলে কে বলেছে, দ্য বিয়ার্ডেড ম্যান বলেছে। হু ওয়াজ উন্ডেড বাই দ্য জার্স বডিগার্ড সেড দিস, বিয়ার্ডেড ম্যান যিনি জারের বডিগার্ডের দ্বারা উন্ডেড হয়েছিলেন, আহত হয়েছিলেন, তিনি বলেছেন এই কথাটা। হি সেড দিস টু দ্য জার, তিনি এটা জারকে বলেছিলেন। হয়ে গেল। এবং হোয়াই, হুম প্রশ্নের উত্তর এইটা হলো। এবং হোয়াই কেন বলছিলেন, দ্য উন্ডেড ম্যান সেড দিস বিকজ, আমি বলেছিলেন কারণ, হি কেম টু টেক রিভেঞ্জ অন দ্য জার বাই কিলিং হিম, তাকে জারকে মেরে তার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু লুজ হিজ ওন লাইফ, এবং তিনি যখন তার নিজের জীবন হারাতে বসেছেন। আচ্ছা, এই যে বোঝা যাচ্ছে না এই জায়গাটা, তো এর শেষে, ভিডিও শেষে আমি যে প্রশ্নগুলো দিয়ে দেবো, তখন ওখানে গিয়ে ভিডিওটা পজ করে প্রশ্নগুলো খাতায় লিখে নেবে, উত্তরগুলো খাতায় লিখে নেবে। ঠিক আছে, তখন আবার যখন পড়বে খাতা দেখে দেখে এটার সঙ্গে মিলিয়ে পড়বে, তখন সুবিধা হবে। হিজ ওন লাইফ, আচ্ছা, দ্য জার নাস্ট হিম অ্যান্ড সেভড হিম, নিজের জীবন যখন হারাতে, তিনি জারকে, মানে বিয়ার্ডেড ম্যানটা জারকে মারতে এসে নিজের যখন জীবন হারাতে বসেছিলেন, তখন জার আবার
তার সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়েছিলেন। দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাসেমড অফ হিজ ওন অ্যাক্টিভিটি। উন্ডেড ম্যান তার নিজের যে কাজ এতে খুব লজ্জিত ছিলেন, তার জন্যই তিনি এরকম কথা বলেছিলেন। হয়ে গেল 24 নম্বরে চলে এসো এবারে। কি বলছে দেখো, আই ডোন্ট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ। আমি আপনাকে চিনি না এবং আপনাকে ক্ষমা করার কোনো কারণ নেই। হু সেড দিস অ্যান্ড টু হুম? বুঝতে পারছো যার বলেছিলেন, কাকে বলেছিলেন? উন্ডেড ম্যানকে। দেখো এরকম যদি থাকে হু সেড দিস অ্যান্ড টু হুম, একটা লাইনই দুটো প্রশ্ন ভরে দিয়েছে, এর জন্য 1+1 দিয়েছে। তবু আমরা একটা লাইনে দুটো প্রশ্নের উত্তর না দিয়ে নিচে নিচে দুটো লাইন করে দেবো। হু সেড দিসের জন্য একটা উত্তর করে দেবো। দেখো দ্য জার সেড দিস অ্যান্ড টু হুম, কাকে বলেছিলেন? তাহলে হি সেড দিস টু দ্য উন্ডেড ম্যান, এইভাবে করব। ঠিক আছে, এইভাবে লেখা যেতে পারতো দ্য জার সেড দিস টু দ্য উন্ডেড ম্যান। 2 নম্বর আছে তো, তার জন্য আমরা দুটো লাইন দেবো, ওটা একটা লাইনে লিখবো না, এটা যেন মাথাতে থাকে। এবার দেখো হোয়াই ডিড হি সে সো, তিনি কেন এমন বলেছিলেন, বা এরকম থাকতে পারে। এই কেনটা এইভাবে প্রশ্নটা থাকতে পারে, ইন হুইচ কনটেক্সট ডিড হি সে সো, এ মানে কেন বলেছিলেন বা কখন বলেছিলেন হতে পারে, ইন হুইচ কনটেক্সট। ঠিক আছে, হোয়াট ওয়াজ দ্য লিসনার্স রিয়াকশান, এটা পরে আসছি। তাহলে কেন বলেছেন বা ইন হুইচ কনটেক্সট, এটার উত্তর হি সেড সো বিকজ দ্য উন্ডেড ম্যান হুম দ্য জার ডিড নট নো সট হিজ ফরগিভনেস। তিনি মানে যার এখানে এই কথাটা বলেছিলেন কারণ উন্ডেড ম্যান আহত লোকটা যার চিনতেন না বা জানতেন না, সে আহত লোক তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, তাতেই বলেছিলেন যে আপনাকে চিনি না, আপনাকে ক্ষমা করার কোনো কারণ নেই। এরপর শেষের প্রশ্নটা কী আছে, হোয়াট ওয়াজ দ্য লিসনার্স রিয়াকশান। তাহলে এই কথাটা যে শুনেছে লিসনার মানে শ্রোতা, বলেছেন যার, তাহলে শ্রোতা হচ্ছে কি উন্ডেড ম্যান বা বিয়ার্ডেড ম্যান, তার রিয়াকশান কি, তিনি যারের কথা শুনে কি বলেছিলেন। দেখো ভালো করে, তিনি কি বলছেন, দ্য লিসনার হেয়ার দ্য উন্ডেড ম্যান, সেই শ্রোতা এখানে হচ্ছে কি আহত লোকটা, অন হিয়ারিং দ্য জার, জারের কথা শুনে, সেড দ্যাট বলেছিলেন, দো দ্য জার ডিড নট নো হিম হি নিউ দ্য জার ভেরি ওয়েল, হি ওয়াজ দ্য জার্স আননন এনিমি হু সোড টু রিভেঞ্জ হিমসেলফ অন দ্য জার। এগুলো ডিটেলস বাংলা বলছি না কেন, এর বাংলা পুরো বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে, তোমরা সবাই জানো। বিকজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। আর এগুলো পুরো বইয়ের লাইন, এর আগেও বলেছি আবার বলছি বারবার বলছি। দেন দ্য উন্ডেড ম্যান টোল্ড দ্য জার অ্যাবাউট হিজ ইন্টেনশন টু কিল দ্য জার ইন দ্য ফরেস্ট। এগুলো মাঝে মাঝে একটা দুটো লাইন আমাকে নিজেকে ভরতে হচ্ছে, নাহলে হবে না। তবে বইয়ের লাইন অনেক রয়েছে, মানে গল্পের লাইন অনেক রয়েছে। ফরেস্ট অ্যান্ড হাউ হি হিমসেলফ ওয়াজ উন্ডেড বাই দ্য জার্স বডিগার্ড। ঠিক আছে, এই কথাগুলো উনি বলেছিলেন, এই ছিল ওনার রিয়াকশান। At last he vowed to serve the Tsar as his most faithful slave and would bid his sons to do the same. আচ্ছা 28 অবধি রয়েছে। ওকে, দেখো তাহলে এবারে হচ্ছে 25 নম্বরে কি প্রশ্ন আছে। হোয়াই ওয়াজ দ্য জার ভেরি গ্লাড, জার খুব খুশি হয়েছিলেন কেন, অ্যান্ড আচ্ছা হোয়াট ডিড হি ডু দেন, তারপর তিনি কী করেছেন। দেখো দ্য জার ওয়াজ ভেরি গ্লাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড। পুরো বইয়ের লাইন, জার তার শত্রুর সাথে শান্তি স্থাপন করার জন্য এবং তাকে বন্ধু হিসেবে পাওয়ার জন্য খুব খুশি হয়েছিলেন। নাম্বারিংগুলো দিইনি, নাম্বারিং চেঞ্জ হতে পারে। ঠিক আছে, মেন কথা এসএ কিউ, শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেনগুলো এই এসএ কিউ দিয়েই বড় ওই 6 নম্বরের কোশ্চেন হবে সাধারণত বেশিরভাগ। দেখো হি দেন ফরগেভ হিম, তারপর তিনি, এখানে প্রশ্ন ছিল হোয়াট ডিড হি ডু দেন, তারপর তিনি কী করেছিলেন। হি দেন ফরগেভ হিম, তাকে ক্ষমা করে দিয়েছিলেন, অ্যান্ড সেড, এবং বলেছিলেন, উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, তার চাকরকে, তার ডাক্তারকে তার কাছে পাঠিয়ে দেবেন যাতে তারা তার সেবা শুশ্রূষা করতে পারে। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং কথা দিয়েছেন যে তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আবার রেস্টোর করে দেবে, আবার ফিরিয়ে দেবে। 26 হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার ওয়েন্ট টু মিট হিম ফর দ্য লাস্ট টাইম। যখন জার শেষবারের জন্য হারমিটের সাথে দেখা করতে গেলেন সাধুর সঙ্গে, তখন তিনি কী করছিলেন, সেই সাধু কী করছিলেন। হোয়েন দ্য জার ওয়েন্ট টু মিট দ্য হারমিট ফর দ্য লাস্ট টাইম বিফোর লিভিং, মানে জার ওখান থেকে চলে যাবার আগে হারমিটের সঙ্গে বা সাধুর সঙ্গে যখন শেষবারের জন্য দেখা করতে গিয়েছিলেন, তখন কি হয়েছিল দেখো। দ্য হারমিট ওয়াজ অন হিজ নিজ সোয়িং সিডস
ইন দ্য বেডস দ্যাট হি হ্যাড বিন ডাক দ্য ডে বিফোর। তাহলে হারমিট সেই হাঁটু গেড়ে বসে যে জমিটা আগে কোপানো হয়েছে, আগে তৈরি করা হয়েছে, যে বীজ আড়াটা, যে কিয়ারিটা, সেখানে বীজ বপন করছিলেন। এবার 27 নম্বরে চলে এসো। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, ইতিমধ্যে তুমি উত্তর পেয়ে গেছো। হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড ইন হুইচ কনটেক্সট, কে বলেছিলেন, কাকে বলেছিলেন, ইন হুইচ কনটেক্সট, কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন। দেখো কে বলছেন, দ্য ওয়াইজ হারমিট সেড দিস, জ্ঞানী হারমিট বা যিনি আমাদের সাধু ছিলেন তিনি বলেছিলেন এটা। কাকে বলেছিলেন, দ্য হারমিট সেড দিস টু দ্য জার, জারকে বলেছিলেন। অ্যান্ড ইন হুইচ কনটেক্সট, কোন প্রসঙ্গে। দ্য জার ওয়াজ ইন সার্চ অফ দ্য অ্যান্সার্স অফ হিস 3 কোশ্চেন্স। জার, এইগুলো এই কয়েকটা লাইন কিন্তু আমাকে নিজে থেকে দিতে হয়েছে, এগুলো তো বই থেকে পুরো এটা হবে না, বইয়ে এরকম কোনো লাইন নেই। তাহলে কী বলছে, জার তিনি তার নিজের 3টি প্রশ্নের উত্তর খুঁজছিলেন। দ্য ডিফারেন্ট অ্যান্সার্স টু হুইচ, যেগুলোর আলাদা আলাদা উত্তর ওয়ের নট লাইক বাই হিম, তার পছন্দ হয়নি। এখানে অ্যান্ড আছে, অ্যান্ড সো হি কেম টু দ্য ওয়াইজ হারমিট টু হ্যাভ দ্য অ্যান্সার্স, তাই তিনি ওয়াইজ জ্ঞানী হারমিটের কাছে তার উত্তরগুলো পাওয়ার জন্য এসেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো পাওয়ার জন্য এসেছিলেন। বাট দ্য হারমিট ডিড নট গিভ হিম এনি অ্যান্সার, কোনো উত্তর দেননি। টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নে ডাইরেক্টলি কোনো উত্তর দেয়নি। অ্যান্ড দ্য হ্যাপেনিংস মানে যে ঘটনাগুলো পরে পরে ঘটলো সেগুলোকে বলছে হ্যাপেনিংস। অ্যান্ড দ্য হ্যাপেনিংস বা ঘটনা পরম্পরা বলতে পারি আমরা, এবং ঘটনা পরম্পরা অ্যান্ড টাইম এবং সময়, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি সাধু কোনো উত্তর দেননি, কিন্তু ঘটনাগুলো যেগুলো ঘটে গেল এবং পরবর্তী সময় ইনডাইরেক্টলি কী করলো, অ্যান্সার্ড অল হিজ কোশ্চেন্স, যাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। সো দ্য হারমিট সেড দিস, তাই হারমিট এই কথা বলেছিলেন। এরপর দেখো এরপরে প্রশ্ন কী ছিল, হাউ ওয়াজ হি অ্যান্সার। দ্য জার ওয়াজ অ্যান্সার্ড অটোমেটিক্যালি, জার অটোমেটিক্যালি উত্তর পেয়ে গেছিলেন আপনা আপনি। ডিউ টু দ্য সার্কামস্ট্যান্সেস, মানে যে সমস্ত ঘটনা পরম্পরা ঘটেছিল সেইগুলো, সার্কামস্ট্যান্সেস বা পরিস্থিতির জন্য। হুইচ অকার টু হিম হোয়েন হি ওয়াজ উইথ দ্য হারমিট, তখন তার সাথে যে পরিস্থিতি ঘটেছিল, যে পরিস্থিতির সম্মুখীন তিনি হয়েছিলেন, সেগুলোর কারণে তিনি পেয়ে গেছিলেন উত্তর। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো প্রশ্নটাতেই বলছে, ইফ দ্য জার ডিড নট পিটি দ্য হারমিট, আরও আছে কিভাবে, তিনি যদি হারমিটকে পিটি বা করুণা না করতেন, অ্যান্ড হেল্প হিম অ্যান্ড স্টেড উইথ হিম, তাকে যদি সাহায্য না করতেন, তার সাথে যদি না থাকতেন, এটা বইয়ের লাইনে এই রকম আছে, আমরা এখানে হি ব্যবহার করছি, ইউ আছে দেখবে। হি কুড বি কিল্ড অ্যান্ড হি উড নট হ্যাভ দ্য চান্স অফ গেনিং ভেরিয়াস প্রফিটস, তাহলে তিনি মারা যেতে পারতেন এবং তিনি তার ভেরিয়াস প্রফিটস, তার যে এইটা নানা রকমের লাভ হলো, এই যে শত্রুকে সঙ্গে শান্তি স্থাপন হলো, তাকে বন্ধু হিসেবে পেলো, এগুলো না হতেও পারত। ডিউ টু দ্য অনওয়ার্ড সার্কামস্ট্যান্সেস, ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটলো সেই কারণে তাঁর যে সুবিধা হলো এবং তিনি যে 3টে প্রশ্নের উত্তর পেলেন, এই সমস্তগুলো না ঘটতেও পারত যদি জার সেদিনকে হারমিটকে করুণা করে না থাকতেন। 28 নম্বরে চলে এসো। হু গেভ দ্য জার দ্য অ্যান্সার্স অফ হিস কোশ্চেন, জারের প্রশ্নের উত্তর কে দিয়েছিল। এরকম ট্রিকি কোশ্চেন এগুলো, একটু ঘোরানো পেঁচানো প্রশ্ন। অ্যাট ফার্স্ট মেনি লার্নেড পার্সনস গেভ দ্য ভেরিয়াস অ্যান্সার্স টু দ্য জার্স কোশ্চেন্স, প্রথমে অনেক জ্ঞানী লোক জারের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, বাট হি গট এ রিয়েল অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স, কিন্তু তিনি আসল এবং তৃপ্তিদায়ক উত্তর পেয়েছিলেন, যেটা তার ভালো লেগেছিল। ফ্রম দ্য ওয়াইজ হারমিটের কাছ থেকে, হু লিভড অ্যালোন ইন দ্য উড, যিনি উড বা জঙ্গলে একাকী বাস করতেন। একা আরও লেখা যেতে পারে এটা। এবং ওই যে বললাম অনওয়ার্ড সার্কামস্ট্যান্সেস, পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটেছিল, হোয়েন হি ওয়াজ উইথ দ্য হারমিট, তিনি যখন হারমিটের সাথে ছিলেন, তখন তার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেখান থেকেও তিনি উত্তর পেয়েছিলেন। ঠিক আছে, বেশ। ওই ডাইরেক্টলি কথাটা আমরা এখানেও ব্যবহার করতে পারি, এই যে এইটা, হু গেভ দ্য জার দ্য অ্যান্সার্স অফ হিস কোশ্চেন্স, আগের প্রশ্নের যে উত্তর আছে ডাইরেক্টলি করে বললাম, ওটাও আমরা ব্যবহার করতে পারি। তো প্রশ্নগুলো এমন করে লেখানো হচ্ছে, এগুলো করলে যে কোনো প্রশ্নই আসুন না কেন হয়ে যাবে। হোয়াট ওয়ে দ্য রিয়েল অ্যান্সার্স টু দ্য জার্স কোশ্চেন্স, জারের প্রশ্নের আসল উত্তর কী ছিল। দ্য রিয়েল স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স টু দ্য জার্স কোশ্চেন্স ওয়ের, জারের প্রশ্নের আসল উত্তর ছিল
কী ছিল, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম, একটাই, যার বলেছিলাম সেই সময়ের কথা, তাহলে সময় একটাই রয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যেটা দরকারি। নাও ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, পুরো বইয়ের লাইন এটা, ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ, যখন আমাদের থাকে কিছু পাওয়ার, নাও বর্তমানকালে, ঠিক আছে। আর একটা প্রশ্ন কি উত্তর, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ওয়ান ইজ, ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস। তাহলে এই বর্তমানে আমার কাছে যে আছে সেই হচ্ছে কি আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যক্তি, নেসেসারি ব্যক্তি। 3 নম্বর প্রশ্নের উত্তরটা কী ছিল, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার, সবচেয়ে দরকারি কাজ কি, টু ডু গুড টু দ্যাট পারসন উইথ হুম ওয়ান ইজ অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, বিকজ ফর দ্যাট পারপাস, কেবলমাত্র সেই উদ্দেশ্যে, অ্যালোন, কেবলমাত্র, অ্যালোন মানে কেবলমাত্র ম্যান ওয়াজ সেন্ট ইন টু দিস লাইফ, মানুষ এই পৃথিবীতে এসছে। তাহলে হয়ে গেল 28টা প্রশ্নের প্রশ্ন এবং উত্তর বলে দিলাম তোমাদেরকে। বেশিরভাগ তোমরা বুঝতেই পারছো, বেশিরভাগ উত্তর কিন্তু বইয়ের লাইন তুলে তুলে বারবার বলছি, শুধু একবার মুখস্থ কোনো তাহলেই হবে। আর 4টে গল্প 4টে কবিতা তো করতে হবে না, যে একবারই পারবে না সে 2টো গল্প 2টো কবিতা, যে একটু পড়াশুনো করো সে ফাইনালের জন্য 3টে গল্প 3টে কবিতা করে যাবে, বুঝেছ, তাহলেই হয়ে যাবে, মানে বড় কোশ্চেনের জন্য প্রস্তুতি নিয়ে যাবে। এই যে বড় কোশ্চেনগুলো করাচ্ছি, ছোট কোশ্চেনগুলো এসে কিউগুলো এখান থেকে হয়ে যাবে, বুঝতে পারছো, বড় কোশ্চেনগুলো অনেকগুলো এসে কিউ মিলিয়ে দিচ্ছে, ঠিক আছে। বড় কোশ্চেন মানে কি একদম 6 নম্বরেরই তো কোনো কোশ্চেন নেই, থাকতেও পারে, খুব কম ক্ষেত্রে থাকেও, তার জন্য চিন্তা করার কিছু নেই, কিন্তু বেশিরভাগ থাকবে ওই এসে কিউ, কয়েকটা এসে কিউ মিলিয়ে একটা বড় কোশ্চেন হবে, তাই চিন্তার কিছু নেই, বুঝা গেল। তাহলে ভালো করে ফেলো। এরপর আমরা আমাদের 3 কোশ্চেন্স তাহলে আজকে কমপ্লিট হয়ে গেল। আর এরপর আমরা কোনো একটা কবিতা পড়ব, সেটা জানিয়ে দিচ্ছি পরের ভিডিওতে, কি করব জানিয়ে দিচ্ছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এই ভিডিওগুলো, আর কমেন্টও করবে, দরকার হলে শেয়ারও।